এটা হলো এমন একটা ঝর্ণা যেখানে স্বয়ং দেবতারা আসেন স্নান করতে। আর এটি হলো 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম মা অম্বিকা দেবীর মন্দির। আর এখানে মহাদেব কিন্তু লুকিয়ে রয়েছে ঝর্ণার জলের নিচে। মহাদেবকে স্পর্শ করার জন্য কিন্তু স্নান করা ছাড়া কোনো উপায় নেই। পুরীর জগন্নাথ মন্দিরের পর কিন্তু দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির হচ্ছে এটি। আর এটা হলো এমন একটা সি বিচ যেখানে সমুদ্রের বিচ আছে, বিচের ধারে বসার জায়গা আছে, সাইড দিয়ে মেরিন ড্রাইভ আছে, চারদিকে দোকানপাট আছে, কিন্তু সমুদ্রটা কোথায়? ওয়েলকাম টু দ্য ভ্যানিসিং বিচ অফ ইন্ডিয়া। কুলে নাই কিনারে নাই নাই কদুইরার পাড়ি, তুমি সাবনে চালাই মাঝি তোমার ভাঙা তরি রে। অকুল দরিয়ার বুঝি কুলা নাই রে, আমার ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুলা নাই রে। তো হেই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা এখন আছি ডানকুনিতে, আর আজকে কিন্তু আমাদের যাত্রা শুরু হচ্ছে এই ডানকুনি স্টেশন থেকেই। কারণ হাওড়া থেকে আমরা একটা ট্রেনেও টিকিট পাইনি। সত্যি ট্রেনের যা অবস্থা, তোমরা যদি ভাবো এই শীতের সময় এখন কোথাও বেড়াতে যাবে, হাওড়া থেকে ট্রেনের টিকিট পাওয়ার আশা তো ভুলে যাও। আমরা হাওড়া থেকে কোনো ট্রেনের টিকিট পাইনি, তাই কিন্তু খুঁজে খুঁজে একটি ট্রেন বের করে আমরা চলে এসেছি ডানকুনিতে। আর আমরা আজকে ট্রাভেল করছি 22306 জোশিরি থেকে ব্যাঙ্গালোরগামী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনের কিন্তু ডানকুনিতে অ্যারাইভাল টাইম ছিল সকাল 11:40। আর ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে ঠিক 12:30। আর এই জাস্ট অ্যানাউন্স করছে যে ট্রেন এখানে আসছে, তো ঘড়ির কাঁটায় কিন্তু ঠিক এখন 12:30। আর এই আমাদের ট্রেন এসে হাজির হয়েছে ডানকুনির 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা কিন্তু ট্রাভেল করছি এই ট্রেনের থার্ড এসি কম্পার্টমেন্ট B5 কোচে। সামনে দিকে পড়েছে, এখানে না কোনো বোর্ড জ্বলছে, না কোথাও লেখা আছে যে কোথায় কম্পার্টমেন্ট কি পড়বে, কিছুই নেই স্টেশনটাতে। যাই হোক, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে একটা। আর আমাদের নতুন এক্সপিরিয়েন্সের সাথে সাথেই তোমাদেরকেও বাড়ির কাছে নতুন বেড়াতে যাওয়ার জায়গা সন্ধান দেওয়ার উদ্দেশ্যে আমরা টিম পৃথ্বী আসা ব্লগস উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেনে উঠে নিজেদের সিট খুঁজে ব্যাগপত্র রাখতে না রাখতেই দেখি আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে ডানকুনি জাংশন স্টেশন থেকে। অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা হাওড়া থেকে কড লাইনে বর্ধমানগামী ইএমইউকে পাশ কাটিয়ে আমাদের ট্রেন ছুটে চলল তার গন্তব্যের উদ্দেশ্যে। আর আমরাও বেশি দেরি করলাম না আমাদের লাঞ্চ সারতে। এই ট্রেনে প্যান্ট্রি কার থাকলেও আমরা কিন্তু খাবার দাবার বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম। গরম গরম এগ চাউমিন দিয়ে জমিয়ে ভুড়ি ভোজের পর ডেজার্টে আবার ছিল নলেন গুড়ের রসগোল্লা। এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দেখি ট্রেন এসে পৌঁছে গেছে খড়গপুর জাংশন স্টেশনে। তো ঘড়ির কাঁটায় কিন্তু ঠিক দুপুর 2:42। আর ডানকুনি থেকে 119 কিলোমিটার যাত্রা শেষ করে আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি খড়গপুর জাংশনে। খড়গপুরে এই ট্রেনের আসার স্কেডিউল টাইম কিন্তু ছিল 2:12। আর আমরা এখানে এসে পৌঁছালাম 2:42, অর্থাৎ আধ ঘন্টা লেটে কিন্তু চলছে আমাদের ট্রেন। তো খড়গপুর স্টেশনে 8 মিনিটের একটি ছোট্ট হল্ট দেওয়ার পর আমাদের ট্রেন আবারও এগিয়ে চলল আগামীর উদ্দেশ্যে। তাই উদ্দেশ্য ভ্রষ্ট হওয়ার আগেই চলো জেনে নিই এই ট্রেনের ভাড়াটা কত। আমরা কিন্তু ট্রাভেল করছি আজকে এই ট্রেনের থার্ড এসি কম্পার্টমেন্টে। থার্ড এসি কম্পার্টমেন্টের টিকিট ভাড়া আমাদের পড়েছে 555 টাকা। এই ট্রেনের স্লিপার ক্লাস আছে, স্লিপার ক্লাসের ভাড়া কিন্তু 210 টাকা করে। তো খড়গপুরের পর আমাদের ট্রেনের নেক্সট স্টপেজ কিন্তু হচ্ছে বালাসোর, যেখানে গিয়ে আমরা পৌঁছাবো আনুমানিক ওই 4টে নাগাদ। আর খড়গপুর থেকে বালাসোর পর্যন্ত এই যাত্রাপথকে আরও সুন্দর করে তুলেছিল পরন্ত বিকেলের মিঠে রোদ, ট্রেনের কুঝিকঝিক আওয়াজ, আর দূর দিগন্তে কমলা লেবুর ন্যায় সূর্যাস্ত। যা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার বালেশ্বর বা বালাসোর স্টেশনে।
তো ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4:30 আর ডানকুনি থেকে 235 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন কিন্তু এখন এসে পৌঁছালো উড়িষ্যার বালাসোর স্টেশনে। তোমরা যদি বালাসোরে আসতে চাও, বালাসোরে আসার জন্য কিন্তু এক গুচ্ছ ট্রেন আছে। এই ট্রেনটা কিন্তু আমি একদমই রেকমেন্ড করব না। এই ট্রেনের বালাসোরে আসার স্কেডিউল টাইম কিন্তু ছিল দুপুর 3:52। আর এই ট্রেন বালাসোরে এসে এখন পৌঁছালো বিকেল 4:30 সময়। যদি কোনো অপশান না পাও তখনই একমাত্র এরকম ট্রেনে ট্রাই করবে, না হলে কিন্তু বালাসোর আসার জন্য তোমরা পুরীগামী যে কোনো ট্রেন, যেমন ধৌলি বলো বা বন্দে ভারত, পুরী বন্দে ভারত, যে কোনো ট্রেনেতেই বালাসোরে আসতে পারবে, সেগুলোই কিন্তু অনেক বেটার। বালাসোর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে ট্রেন ছুটে চলল তার পরবর্তী গন্তব্যের পথে। আর আমরাও গুটি গুটি পায়ে ওভারব্রিজ পেরিয়ে চলে এলাম স্টেশনের বাইরে। স্টেশন থেকে বেরোতেই প্রথমে নজর কাড়ল সুবিশাল জাতীয় পতাকা। স্টেশনের ঠিক সামনেই রয়েছে এখানকার অটো স্ট্যান্ড। বালাসোর স্টেশন থেকে কিন্তু আমরা এখন এই দাদার সঙ্গে যাব চাঁদিপুরে। দাদা, তোমার নামটা বলো। শান্তনু। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 9937822193। দাদার ফোন নাম্বার দাদা বলে দিয়েছে, আমি স্ক্রিনের তলাতেও দিয়ে দিলাম। তোমরা 300 টাকা রেট। क्या क्या बात कर रहे हैं? তো এখান থেকে চাঁদিপুর 300 টাকা। हमारे यहाँ ऐसा ही होता है। বালাসোর স্টেশন থেকে শান্তনুদার অটো চেপে আমরা এখন এগিয়ে চলেছি চাঁদিপুরের পথে। তবে তার আগে তোমাদের জন্য রয়েছে দারুণ একটা খবর। আচ্ছা, তোমরাও কি আমার মতো অ্যানিমে দেখতে ভালোবাসো? তোমরাও কি খুঁজছো একদম ইউনিক ডিজাইন ও প্রিমিয়াম কোয়ালিটির অ্যানিমে বা গেমিং টি শার্ট, তাও আবার পকেট ফ্রেন্ডলি প্রাইসে? তাহলে তোমাদের জন্য AW ব্ল্যাক স্টোর নিয়ে চলে এসেছে অসাধারণ সব টি শার্টের কালেকশন। এখানে তোমরা পেয়ে যাবে একদম 100% কটনের বিভিন্ন অ্যানিমে টি শার্ট, নারুটো, এওটি, জেজেকে, চেনসো ম্যান, দান্দাদান কিংবা ডেমন স্লেয়ার, সব কিছুই কিন্তু পেয়ে যাবে এখানে। তাছাড়াও রয়েছে গেমিং, ডিজিটাল স্পেস, ওয়াইল্ড লাইফ ও স্পিরিচুয়াল স্টাইলের ওপর অসংখ্য ইউনিক কালেকশন। আর তোমাদের পছন্দের যে কোনো টি শার্টে কিন্তু পেয়ে যাবে রেগুলার সাইজ বা ওভার সাইজে, তাও আবার S থেকে শুরু করে 7XL পর্যন্ত। আর AW ব্ল্যাক স্টোরে কিন্তু এখন চলছে অবিশ্বাস্য সেল। সিলেক্টেড প্রোডাক্টের ওপর পেতে পারো আপ টু 70% ডিসকাউন্ট, তার উপর আবার ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। শুধু এখানেই শেষ না, আমার এই কোডটি ইউজ করলে তোমরা কিন্তু যে কোনো প্রোডাক্টের উপর পাবে আরো ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। অর্থাৎ একটা 1499 টাকার প্রিমিয়াম টি শার্ট তোমরা কিন্তু পেয়ে যেতে পারো মাত্র 400 টাকায়। তবে এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। তাহলে আর দেরি কিসের? সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশনে। এখনই ব্রাউজ করো AW ব্ল্যাক স্টোর আর অর্ডার করে নাও তোমার পছন্দের টি শার্ট। আর এই ভিডিওটি স্পন্সর করার জন্য AW ব্ল্যাককে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। এবার চলো ফিরে যাই আজকের ভিডিওতে। বালাসোর স্টেশন থেকে এই চাঁদিপুর সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 14 কিলোমিটার, যা অটো চেপে পাড়ি দিতে আমাদের সময় লাগবে প্রায় 30 মিনিট। এখন আমরা চলেছি বালেশ্বর স্টেশন থেকে চাঁদিপুরের পথে এই শান্তনুদার অটো করে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আর যত এগোচ্ছি ততই কিন্তু নাকে ভেসে আসছে শুটকি মাছের সেই চেনা গন্ধ। সমুদ্রের কাছে পৌঁছে গেছি, সেই ভাইবটা কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে। তো ঘড়ির কাঁটায় কিন্তু ঠিক বিকেল 5:30 আর আমরা পৌঁছে গেছি চাঁদিপুরে। আমরা উঠছি এই হোটেলটায়, হোটেল গোল্ডেন প্লাজা। চলো তোমাদেরকে ভিতরে অবশ্যই দেখাবো আমরা কোন রুমটা নিয়েছি, তাছাড়া এখানে আর কি কি রুম আছে, কত কি ট্যারিফ, সমস্ত কিছু দেখাবো। তো এই হচ্ছে ঢুকতেই হোটেল গোল্ডেন প্লাজার রিসেপশন। চাঁদিপুরের এই হোটেল গোল্ডেন প্লাজা কিন্তু রয়েছে সমুদ্র সৈকত থেকে মাত্র 1 মিনিট দূরত্বে। হোটেলে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়লো এনাদের সুবিশাল ডাইনিং প্লেস। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টও আছে, তাই এখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার সবকিছুই পেয়ে যাবে। এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যা তোমরা ভিডিওটা একটু পজ করে ভালোভাবে দেখে নিতে পারো। তাছাড়াও এই হোটেলে রয়েছে সস্তায় দারুণ সব রুম। আর হোটেল গোল্ডেন প্লাজা আমাদের পৃথ্বী আশা ব্লগস পরিবারের সদস্যদের জন্য অফার করছে আকর্ষণীয় ডিসকাউন্ট, যা আমরা হোটেলের ম্যানেজারের মুখ থেকেই শুনে নেব। তার আগে চলো তোমাদের দেখাই এই হোটেলের কয়েকটি রুম। এখানে প্রধানত 3 ধরনের রুম তোমরা পেয়ে যাবে, যেমন বেসিক রুম, স্ট্যান্ডার্ড রুম এবং ডিলাক্স রুম। যার মধ্যে প্রথমেই আমরা দেখে নেব 2টি বেসিক রুম, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কুইন সাইজ বেড,
তাছাড়াও রয়েছে খাবার দাবার খাবার জন্য টেবিল চেয়ার ও সঙ্গে রয়েছে একটি একাজ ব্যালকনিও, যেখান থেকে তোমরা রোড সাইড ভিউও কিন্তু পেতে পারো। আর ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসিয়াস। এই যে দুটো রুম দেখালে, এই দুটো রুমের ভাড়া কিরকম? শীতকালে এটা 700 টাকা করে। 700 টাকা? यही नहीं, अभी और सुनिए। হ্যাঁ, গরম সময় 600 টাকা। ও 600 টাকাতেও নেমে আসে? গরম সময় তো অতটা লোক আসেনি, আসে, কম হ্যাঁ, থাকে। অফ সিজন থাকে অফ যখন। সিজন। এরপর আমরা দেখে নেব একটি স্ট্যান্ডার্ড রুম। আর এই রুমটি কিন্তু বিশাল বড়সড়, যেখানে তোমরা পেয়ে যাবে সুন্দর কিং সাইজ বেড, খাবার দাবার খাওয়ার জন্য চেয়ার টেবিল, 32 ইঞ্চের এলসিডি টিভি, বিশাল একটা ওয়ার্ডরোব ও পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তাছাড়াও এই রুমে এসিও আছে, অর্থাৎ এই রুমটি তোমরা উইথ এসি বা উইদাউট এসিও ইউজ করতে পারো। সেক্ষেত্রে যদিও ভাড়াটা একটু কম বেশি হবে। গরম সময় এটা এসি 1300 টাকা। মানে উইথ এসি গরমকালেতে 1300 টাকা, আর শীতকালে? শীতকালে তো এসি লাগবে না, এমনি নন এসি 1000 টাকা করে। চলো তোমাদেরকে এবার দেখাই হোটেল গোল্ডেন প্লাজার একটা ডিলাক্স এসি রুম। এই হচ্ছে রুম। ওয়াও, জাস্ট দেখো। তো এই কিন্তু হচ্ছে হোটেল গোল্ডেন প্লাজার একটা ডিলাক্স রুম। আশা করি তোমাদের তো এক নজরে অবশ্যই পছন্দ হয়েছে, আমারও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। খুব সুন্দর কিং সাইজ বেড দেওয়া আছে, বেড লাগোয়ায় কিন্তু টেবিল আছে, এখানে কিন্তু এসি আছে, তোমরা রুমটাকে এসি হিসাবেও নিতে পারো। যদি এসি না লাগে, অর্থাৎ যদি তোমরা শীতকালে আসো, তাহলে তোমরা নন এসি হিসাবেও কিন্তু নিতে পারো। যদি তোমরা রুমে খাবার দাবার নিয়ে এসে খেতে চাও, তার জন্য কিন্তু একটা টেবিল দেওয়া আছে, এখানে মিরর আছে, এখানে একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে, এদিকেও কিন্তু একটা টেবিল চেয়ার দেওয়া আছে, এখানে একটা 32 ইঞ্চের কালার টিভি দেখতে পাচ্ছি। এই হচ্ছে কিন্তু এই রুমের সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকতেই তোমরা সামনে দেখতে পাবে মিরর আর বেসিন। এই সাইডে আছে ওয়েস্টার্ন স্টাইলের কমন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো এবার ভাড়ার প্রসঙ্গে যদি বলি, এই রকম প্রাইম ডিলাক্স রুমের ভাড়া কিন্তু এই হোটেল তোমাদেরকে অফার করছে মাত্র 1500 টাকায় উইথ এসি। আর যদি তোমরা উইদাউট এসি দিতে চাও, তাহলে কিন্তু তোমরা এই রুমটাই পেয়ে যাবে মাত্র 1200 টাকায়। দাদার চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করছেন, আমাকে বললে ডিসকাউন্ট পাওয়া যাবে, তার মধ্যে 20% ডিসকাউন্ট দেওয়া যাবে। বাবা, আর কি চাই? দাদা কিন্তু 20% ডিসকাউন্ট দেবে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য, স্পেশাল অফার। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। আর চাঁদিপুর এলে কিন্তু অবশ্যই হোটেল গোল্ডেন প্লাজায় থাকো। আর তোমাদের এখানে থাকার কেমন কি এক্সপিরিয়েন্স, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাকে কন্ট্যাক্ট করলে দুটো ফোন নম্বর আমি দিচ্ছি, 9040270084। আর একটা নম্বর আছে 8144194464। এই দুটো নম্বরে কোনো নম্বরে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, হোটেল বুকিং হয়ে যাবে। তো গুড মর্নিং ফ্রম চাঁদিপুর। ঘড়ির কাঁটায় কিন্তু এখন ঠিক সকাল 7টা। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। সি বিচে যাওয়ার পথে চোখে পড়লো ঠিক দীঘা পুরীর মতোই এখানেও রয়েছে অসংখ্য দোকানপাট। সেই সব পেরিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম সি বিচে। আমরা কিন্তু এখন আছি এই সমুদ্রের বিচে। বিচের অবস্থা দেখো, এখানে বসার জায়গা আছে, বিচের ওপরে ঘাস হয়ে গেছে, বিচে তো বেশি কেউ লোকজনও নেই, আর সমুদ্রও দেখা নেই। কিন্তু সমুদ্রটা কোথায়? মনে হয় এক্স এর সাথে দেখা করতে গেছে। I am sorry, Babu. ওয়েলকাম টু দ্য ভ্যানিশিং বিচ অফ ইন্ডিয়া। ওয়েলকাম টু চাঁদিপুর। কুল নাই কিনারে নাই, নাই কো দইরার পাড়ি, তুমি সাবনে চালাই মাঝি তোমার ভাঙা তরি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে।
এখানে সমুদ্র কিন্তু কখন যে এগিয়ে আসে আর কখন যে পিছিয়ে যায় তা কিন্তু এখানকার লোকাল মানুষেরাও ঠিক করে বলতে পারে না। এই সমুদ্র কিন্তু ভীষণ মুডি, মাঝে মাঝে দেখা দেয় আবার মাঝে মাঝে দেখা দেয় না। হ্যাঁ, আফটার অল ইটস হার চয়েস। It's her choice. এইখানে সমুদ্রের বিচ, এখানেই কিন্তু মেরিন ড্রাইভটাও আছে, প্লাস এখানেতে সমস্ত দোকানপাট আছে। আর এই বিচ থেকে তোমরা যদি হেঁটে আসো, জল কিন্তু আছে ওই দূরে। কিছুক্ষণ আগে এখানে ছিল, এখন কিন্তু আরো প্রায় 50 মিটার পিছিয়ে গেছে। এটা কিন্তু খুব একটা রেয়ার ফেনোমেনা। ইন্ডিয়ার কিন্তু কোনো বিচেতে তোমরা এই জিনিস দেখতে পাবে না, যেখানে সমুদ্র কোনো সময় 5 কিলোমিটার এগিয়ে এসে বিচের একদম ওইখানে চলে যায়, আবার কোনো সময় 5 কিলোমিটার পিছনে চলে যায়। এটাই হচ্ছে কিন্তু এই ইউনিক চাঁদিপুরের সি বিচ, দ্য ভ্যানিসিং সি বিচ অফ ইন্ডিয়া। যারা একটু ফাঁকা সি বিচ খুঁজছো, যেখানেতে এরকম তোমরা পেয়ে যাবে এত চওড়া বিচ, তার সঙ্গে কিন্তু ফাঁকা, যারা প্রি ওয়েডিং শ্যুট করতে চায়, সব কিছুর জন্যই কিন্তু এই চাঁদিপুর বিচটা খুব আদর্শ হবে। আর তাছাড়া ইন্ডিয়ার কিন্তু একমাত্র এই সি বিচ যেখানে তোমরা এরকম একটা জিনিস দেখতে পাবে, যে সমুদ্র তোমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। তোমরা সমুদ্রকে ধরতে যাচ্ছ, কিন্তু সমুদ্র তোমাদেরকে ধরা দিতে চাইছে না। চাঁদিপুর সমুদ্র সৈকতে দারুণ একটা সকাল কাটিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আশেপাশের বেশ কিছু টুরিস্ট স্পট ঘুরে দেখতে। আর আমরা কিন্তু আজ ট্রাভেল করছি মিতা ট্রাভেলসের সঙ্গে। এই আমার পিছনে মিতা ট্রাভেলসের অফিস, এটা কিন্তু আমাদের হোটেল এই গোল্ডেন প্লাজার ঠিক নিচেই আছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, তো অলরেডি গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তাহলে চলো ঝটপট শুরু করা যাক ট্যুরটা, কারণ আজকে কিন্তু অনেকগুলো জায়গা ঘুরে দেখতে হবে। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত রয়েছে আমাদের কন্ট্যাক্ট। তো আজকের আমাদের প্রথম দর্শনীয় স্থান কিন্তু হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল, যেটা এখান থেকে 25 কিলোমিটার দূরে। আজকে পুরো টোটালটা আমরা 12 ঘন্টা ট্রিপ করতে চলেছি, কিন্তু সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত। তো যা যা জায়গা দেখবো, কোথায় কি কি আছে, সমস্ত কিন্তু থাকবে তোমাদের জন্য এই ভিডিওতেই। তো এখনো পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরবর্তী যে জায়গাগুলো দেখাবো সেগুলোও কেমন লাগবে, বা তোমাদের কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগলো সেগুলোও কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমরা সত্যি খুব উচ্ছ্বসিত হই, ভালো লাগে যে আমাদের কাজটা তোমাদের ভালো লাগছে। তাহলে চলো যাওয়া যাক আজকের আমাদের প্রথম দ্রষ্টব্যস্থান, অর্থাৎ ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। আচ্ছা, তো আমরা কিন্তু এখন চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলে। এটা কিন্তু আছে বালেশ্বর থেকে 25 কিলোমিটার মতো দূরে। এই জায়গাটার নাম হচ্ছে রেমুনা। আর এই রেমুনা শব্দটি কিন্তু এসেছে বাংলা ওয়ার্ড রমণীয় থেকে, অর্থাৎ রমণীয় জায়গার নাম রেমুনা। আর এই আমার সামনেই কিন্তু হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। তেরোর দশকে তৎকালীন উড়িষ্যার রাজা নরসিংহদেব কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। শ্রীকৃষ্ণের বাল্যকালে ক্ষীর বা মাখন চুরি করে খাওয়ার যে বিখ্যাত ঘটনা আমরা ছোট থেকে শুনে আসছি, সেই ক্ষীর চুরি করে খাওয়ার ঘটনা থেকেই কিন্তু এই মন্দিরটির নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। আচ্ছা, তো ভিতরে কিন্তু রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ব্ল্যাক স্টোনের অসাধারণ মূর্তি, তার সঙ্গে ভিতরের গোটা মন্দিরের কারুকার্য অসাধারণ। যদিও ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড বলে তোমাদেরকে ভেতর থেকে দেখাতে পারছি না, কিন্তু ভেতরটা সত্যিই দুর্দান্ত। মূল মন্দিরের ঠিক পাশেই কিন্তু এখানে রয়েছে প্রসাদ পাওয়ার কাউন্টার। এখান থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে ক্ষীরের প্রসাদ। প্রসাদের প্রাইস কিন্তু হচ্ছে 25, 40 আর 70। তো আমি নিলাম দুটো 25 টাকা করে। এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে এসে আর ক্ষীরের প্রসাদ খাবো না তা কি হতে পারে? খেয়ে দেখতে হবে এবার কেমন খেতে। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন চলেছি 7 কিলোমিটার দূরে উড়িষ্যার অন্যতম প্রধান ইমামি জগন্নাথ মন্দির দেখতে। মন্দিরে পৌঁছে দেখলাম মেন গেটের পাশেই রয়েছে বিনামূল্যে জুতো জমা রাখার কাউন্টার, যেখানে আমাদের জুতো জোড়া জমা রেখে সংগ্রহ করে নিলাম শনাক্তকারী টোকেন। আর তারপর ভালোভাবে নিজেদের পা ধুয়ে খালি পায়ে প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণে।
প্রায় 4300 স্কোয়ার ফিট জায়গা জুড়ে 17 কোটি টাকা ব্যয় করে 2009 সালে এই জগন্নাথ মন্দির কিন্তু বানিয়েছে ইমামি গ্রুপ। পুরীর জগন্নাথ মন্দিরের পর কিন্তু উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির হচ্ছে এটি। তাছাড়াও ইমামি জগন্নাথ টেম্পেলের মূল মন্দিরের উচ্চতা 68 ফুট এবং মন্দিরের মাথায় রয়েছে অষ্টধাতু দিয়ে তৈরি নীলাচক্র। আর মূল মন্দিরকে চার দিক থেকে বেষ্টন করে রয়েছে 4টি 380 স্কোয়ার ফুট বিশিষ্ট ভগবান মহাদেব, হনুমানজি, মাতা বিমলা এবং লক্ষ্মী গণেশের মন্দির। ইমামি জগন্নাথ মন্দির কিন্তু প্রতিদিন খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরেও কিন্তু রয়েছে চারিদিকে অসাধারণ বেলে পাথরের উপরে তৈরি কারুকার্য। যদিও এই মন্দিরের ভিতরেও কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। কেন অ্যালাউ নয় আমার সত্যি কোনো আইডিয়া নেই, জানি না ইমামি গ্রুপ কি এমন লুকিয়ে রেখেছে এই মন্দিরের ভিতরে যে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। মনে হয় ইমামি নিজেদের আইএসএল বা আই লিগের ট্রফিগুলো লুকিয়ে রেখেছে। गजब बेइज्जती है। যাই হোক, জোকস অ্যাপার্ট, এর মন্দিরের ভিতরেও কিন্তু রয়েছে পুরীর মন্দিরের মতোই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার অসাধারণ মূর্তি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো ইমামি জগন্নাথ মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে চলেছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে। তবে তার আগে কিন্তু কিছু খেয়ে নিতে হবে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। ব্রেকফাস্টটা সারার কোনো একটা জায়গা খুঁজতে হবে, বেজায় খিদে পেয়েছে। তো ইমামি মন্দিরের বাইরেই একটা দোকান আছে, এখানে এরকম ইডলি, বড়া, কচুরি এসবগুলো পাওয়া যাচ্ছে। তো এই কিনে নিচ্ছি, খাওয়ারও সময় নেই দাঁড়িয়ে, না হলে কিন্তু এতগুলো জায়গা কভার করতে পারবো না। এই কিনে নিয়েই গাড়িতে উঠে পড়ি চলে। লোকাল মিষ্টির দোকান থেকে কচুরি আর গরম গরম রসগোল্লা কিনে আমরা এখন চলেছি আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন ব্লু লেক দেখতে। ইমামি জগন্নাথ মন্দির থেকে এই ব্লু লেকের দূরত্ব কিন্তু মাত্র 5 কিলোমিটার, তাই মিনিট 10 মধ্যেই আমরা পৌঁছে গেলাম ব্লু লেকে। নীলগিরি পাহাড়ের ঠিক পাদদেশেই রয়েছে এই ব্লু লেক। যদিও এই লেক কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়, এককালে মাইনিং এর কাজ হতো এখানে, যা পরবর্তীকালে পরিত্যক্ত অবস্থায় থাকতে থাকতে বৃষ্টির জল জমে তৈরি হয় এই লেকের। চারিদিকে নীলগিরি পাহাড় আর সবুজ গাছপালায় ঘেরা নীল টলটলে বর্ষার জলে পরিপূর্ণ এই লেকের মাঝে রয়েছে একটি বদ্বীপ। শীতকালে পিকনিক স্পট হিসেবে কিন্তু আদর্শ এই জায়গা। তাছাড়াও বিকেল বা সন্ধ্যাতে প্রিয়জনের সঙ্গে কিছুটা বসে একান্তে সময় কাটানোর জন্য কিন্তু দারুণ জায়গা হতে পারে এটা। যদিও এখানে বোটিং করার কোনো ব্যবস্থা আমার চোখে পড়েনি। যাই হোক, ব্লু লেক দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট করার কথাটা তো ভুলেই গেছিলাম, তাই আর দেরি না করে মিষ্টির দোকান থেকে কিনে আনা কচুরি, ঘুগনি আর রসগোল্লা নিয়ে বসে পড়লাম লেকের ধারেই। আর ব্রেকফাস্ট করার জন্য এত সুন্দর জায়গার আর বিকল্প কোথায় বা হতে পারে। চুরি, ঘুগনি আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট কিন্তু সেরে নিয়েছি আমরা এই ব্লু লেকেতে। এবার চলো যাওয়া যাক আমাদের নেক্সট গন্তব্যের দিকে। ঘড়ির কাঁটায় এখন বাজে 10:28। আচ্ছা, তো ব্লু লেক দেখে আমরা কিন্তু এখন চলেছি দেবকুণ্ড দেখতে। দেবকুণ্ড কিন্তু এখান থেকে 52 কিলোমিটার। গুগলে দেখাচ্ছে যেতে সময় লাগবে ঘন্টা 1.5, ওই 1 ঘন্টা 45 মিনিট মতো লাগবে কিন্তু এখান থেকে যেতে, অনেকটাই দূর ওটা। জনমানবহীন ফাঁকা রাস্তা, দূরে নীলগিরি পাহাড় ও কত নাম না জানা নদী নালা পেরিয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে দেবকুণ্ড ওয়াটারফলসের পথে। আর দেখতে দেখতেই আমরা প্রবেশ করলাম উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে। আমাদের আজ সকালটা হয়েছিল চাঁদিপুরের সমুদ্র সৈকত দর্শন করে, আর এখন আমরা প্রবেশ করতে চলেছি উড়িষ্যার বিখ্যাত সিমলিপালের জঙ্গলে। তবে শুধুমাত্র সমুদ্র আর জঙ্গলেই কিন্তু শেষ না, আজকের ভিডিওতে আমরা পাহাড়ও চড়ব। তবে তার আগে এখন চলো তোমাদের নিয়ে যাই এক রোমাঞ্চকর জঙ্গল সাফারিতে দেবকুণ্ডের পথে। তো ঘড়ির কাঁটায় সকাল 11:40 আর আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি দেবকুণ্ডেতে। এখান থেকে দেবকুণ্ড ওয়াটারফল কিন্তু মোটামুটি 5 কিলোমিটার মতো রাস্তা। যাওয়ার জন্য কিন্তু এখানে থেকে এরকম সাফারি গাড়ি আছে, আর তার জন্য টিকিট কাউন্টার হচ্ছে ঠিক এই এন্ট্রি গেটের পাশেই। তো এখান থেকে টিকিট কেটে নিলাম, 70 টাকা করে টিকিট, আমাদের 4 জনের পড়লো 280 টাকা। সামনেই এরকম গাড়ি আছে, এই গাড়িতে করেই কিন্তু আমরা এখন যাব দেবকুণ্ড ওয়াটারফলস পর্যন্ত।
রাস্তার কিন্তু বেজায় খারাপ অবস্থা, কোনো সময় উঠছি নামছি গর্ত, তো বেশ মজার রাইড, কিন্তু টুকটুক করে যাচ্ছে আস্তে আস্তে গাড়িটা, আর দুধারে পুরো জঙ্গল। এইরকম গাড়িগুলোতে কিন্তু তোমরা চেপে যেতে পারবে প্লাস ফিরতে পারবে, টোটাল আপ অ্যান্ড ডাউন মিলিয়ে কিন্তু পার হেড 70 টাকা করে। আচ্ছা আরও একটা ব্যাপার, এই দেবকুণ্ডের ভিতরের এই মেন গেট দিয়ে প্রবেশ করার আগে পর্যন্ত কিন্তু আমার মোবাইলে নেটওয়ার্ক কানেকশন ছিল, কিন্তু এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আমরা এখন মোটামুটি 1-2 কিলোমিটার এসেছি, আর এখন কিন্তু কোনো নেটওয়ার্কই নেই। আমার এয়ারটেল নেই, ভোডাফোন নেই, টিয়াসার জিও ইউজ করে, ওর জিওও কিন্তু নেই, তো কোনো ফোনের নেটওয়ার্ক কিন্তু পাবে না তোমরা এর ভিতরে এলে। তো আমাদের গাড়ি কিন্তু এই দেবকুণ্ড ওয়াটারফলসের কাছাকাছি এসে দাঁড়িয়ে গেল, এবার বাকি রাস্তাটা কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে। তো এখানে যারা বাইক নিয়ে আসছে বাইকটা কিন্তু অনেকটা আগেই রাখতে হচ্ছে, আর যারা এই সাফারি গাড়িতে আসছে গাড়িটাও কিন্তু একদম ওয়াটারফলের সামনেটা পর্যন্ত যাচ্ছে না, ওয়াটারফল থেকে 100 মিটার মতো আগে দাঁড়িয়ে যাচ্ছে, আর বাকিটুকু কিন্তু পায়ে হাঁটা পথ। তবে এই পায়ে হাঁটা পথটাও কিন্তু খুব সুন্দর, চারদিকে জঙ্গল, একদিকে নদীর কলকল শব্দ, আর মাঝখান দিয়ে এত সুন্দর হাঁটা পথ, দারুণ কিন্তু জায়গাটা। ওয়েলকাম টু দেবকুণ্ড। কুণ্ড কথার আক্ষরিক অর্থ হলো পুকুর, আর কথিত আছে এই স্থানে নাকি স্বর্গ থেকে স্বয়ং দেবতারা আসতেন স্নান করতে, তাই দেবতাদের পুকুর, সেই থেকেই কিন্তু এই জায়গার নাম হয়েছে দেবকুণ্ড। এই দেবকুণ্ডের জল কিন্তু যেমন ঠান্ডা রিফ্রেশিং আর একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, জলের তলাতে পাথরগুলো পর্যন্ত ওপর থেকে দেখা যাচ্ছে, আর ওই সামনে অবিরাম ধারায় ধরে পড়ছে দেবকুণ্ড ওয়াটারফল, আর এই দেবকুণ্ড ঠিক ওপরেই আছে মা অম্বিকার মন্দির। চলো আমরা এখন যাই তোমাদেরকে নিয়ে মা অম্বিকার মন্দির দর্শন করতে। দেবকুণ্ড ওয়াটারফলের ঠিক পাশ দিয়ে এরকম রাস্তা উঠে যাচ্ছে, এই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে পৌঁছতে হবে মা অম্বিকা দেবীর মন্দিরে। রাস্তাটা কিন্তু বেশ চড়াই লাগছে, এখানে সিঁড়িগুলো কিন্তু ভালোই খাড়াই, এইভাবে সোজা উঠে যেতে হবে এরকম পাহাড়ের ওপরতে। প্রায় 300টার মতো সিঁড়ি হবে, পেরিয়ে চলে এসেছি, আরও এখনও আছে, যদিও এই জায়গা থেকে সিঁড়িটা একটু ফ্ল্যাট, নিচের প্রথম 200 মিটার কিন্তু সিঁড়ি খুবই চড়াই। চলো এসেই গেছি প্রায়। এতক্ষণ আমরা চড়াই করলাম, এখান থেকে কিন্তু আবারও উতরাই, এখান থেকে রাস্তাটা এরকমভাবে নিচের দিকে যাচ্ছে। খুব একটা যে টাফ সেটা কিন্তু নয়, সব বয়সী মানুষরাই পারবে, কারণ এত দূর এসে দেবকুণ্ড দর্শন করব আর মা অম্বিকাকে দর্শন না করে ফিরে যাবো তা তো হতে পারে না। পায়ে পায়ে প্রায় 300 সিঁড়ি পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি অম্বিকা দেবীর মন্দিরে। আমার পিছনে এটিই হলো 51 সতীপীঠের মধ্যে অন্যতম অম্বিকা দেবীর মন্দির। 1940 খ্রিস্টাব্দে ময়ূরভঞ্জের রাজা দেও নদীর তীরে প্রতিস্থাপন করেন এই মন্দিরটি। চতুর্ভুজা মা দুর্গায় কিন্তু এখানে পূজিত হন মা অম্বিকা নামে, আর এই অম্বিকা দেবীর মন্দিরের ঠিক পিছনেই কিন্তু রয়েছে এই জলপ্রপাত, যেটা কিছুক্ষণ আগে আমরা নিচে থেকে দেখছিলাম। কিছুক্ষণ আগে আমরা কিন্তু ছিলাম ঠিক ওই জায়গাটার, ওইখান থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম এই দেবকুণ্ড জলপ্রপাত ও মা অম্বিকার মন্দিরকে। আচ্ছা এইখানে এলে কিন্তু পারলে একটা জলের বোতল ক্যারি করো, কারণ এই রাস্তায় কোথাও তোমরা কোনো দোকানপাট পাবে না, তাই নিজেদের কাছে জল না নিয়ে এলে কিন্তু খুব মুশকিল। যেমন আমরা জল না নিয়ে চলে এসেছি, বারবার গলা শুকিয়ে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, এতগুলো সিঁড়ি ওঠানামা করা, তাই এখানে আসার সময় কিন্তু নিজেরা একটা করে জলের বোতল ক্যারি করো, ওটাই বেস্ট হবে। 6.5 hours later. তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে ঠিক দুপুর 2টো, আর আমরা দেবকুণ্ড দর্শন করে কিন্তু এখন ফাইনালি ফিরে পড়লাম। এই জায়গাটায় যেতে গেলে কিন্তু হাতে
কম করে 2 ঘন্টা সময় লাগবেই, এর থেকে কমে কিন্তু হবে না। কমে হবে যদি তোমরা অম্বিকা মাতার মন্দিরটা দর্শন না করো। আচ্ছা, তো দেবকুণ্ড দেখে আমরা কিন্তু এখন চলেছি পঞ্চলিঙ্গেশ্বরের পথে। তবে ঘড়ির কাঁটায় দুপুর 2টো বেজে গেছে, তাই রাস্তাতেই কোথাও একটা জায়গা থেকে দাঁড়িয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব, তারপরে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর। যদিও পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু ওই 4টে সাড়ে 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের হাতে কিন্তু সময় আছে মাত্র 2 ঘন্টা। তার মধ্যেতেই আমাদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে গিয়ে পৌঁছাতে হবে পঞ্চলিঙ্গেশ্বরে। পঞ্চলিঙ্গেশ্বর থেকে 34 কিলোমিটার আগে রাস্তার ধারে একটি ধাবাতে এখন আমরা এসে দাঁড়িয়েছি আমাদের আজকের মধ্যাহ্নভোজটা সেরে নেওয়ার জন্য। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি। প্রতি থালি আমাদের পড়েছিল 150 টাকা করে, যাতে ছিল 3 পিস চিকেন কারি, একটা সবজি, ডাল, রায়তা ও সরু চালের ভাত। খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল, আর সারা দিন ঘুরে বেরিয়ে খিদেটাও বেজায় পেয়েছিল। তাই মাংস ভাত দিয়ে জমিয়ে ভুড়িভোজ সেরে আমরা কিন্তু এখন আবারও উঠে পড়লাম গাড়িতে। নেক্সট ডেস্টিনেশন পঞ্চলিঙ্গেশ্বর। তো ঘড়ির কাঁটায় কিন্তু বিকেল 4টে বেজে 10 মিনিট, আর আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বরে। এখানে ঢোকার সময় কিন্তু 35 টাকা করে তোমাদেরকে পার্কিং ফি দিতে হবে। তোমাদেরকে গাড়িতে যেখান থেকে নামাবে সেখান থেকেও কিন্তু আরও 500 মিটার মতো পায়ে হাঁটা পথ। তবে এই রাস্তায় কিন্তু দুধারেই তোমরা পেয়ে যাবে প্রচুর রেস্টুরেন্ট, চা, টি স্টল, সব কিছুই কিন্তু আছে। যদিও আমাদের হাতে দাঁড়ানোর সময় নেই, মন্দির বন্ধ হয়ে যাওয়ার প্রায় সময় এসে গেছে। এখনো কিন্তু অনেকগুলো সিঁড়িও ওঠা বাকি। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেট। 4জনের 20 টাকা না 20 টাকা করে পার হেড? 5 টাকা করে পার হেড। আচ্ছা, তো এখানে আবার প্রবেশ মূল্য আছে পার হেড 5 টাকা করে। 4 জনের জন্য পড়লো হচ্ছে 20 টাকা। আর এখান থেকে কিন্তু আবারও শুরু হচ্ছে 290টা সিঁড়ি। এখানে পার্কিং লটেতে আমাদের গাড়ি থেমেছে, ওখান থেকে প্রায় অলরেডি 700-800 মিটার আমরা হেঁটে চলে এসে পেলাম হচ্ছে মন্দিরের মেন গেট। মন্দিরের গেট থেকে আবার কিন্তু আরও 290টা সিঁড়ি এখন পেরোতে হবে। তার সঙ্গে হাতে সময়ও কিন্তু খুব কম আছে। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আচ্ছা, এখানে পঞ্চলিঙ্গেশ্বরে এসে কিন্তু আমাদের কলকাতার কিছু মানুষজনের সঙ্গে দেখা হয়েছে। তো আপনারা কোথা থেকে আসছেন? যাদবপুর। আচ্ছা আচ্ছা, দাদাদের যাদবপুরে বাড়ি। ভালো লাগলো দেখা হয়ে। চলুন একসঙ্গে আস্তে আস্তে উঠে যাক ওপরেতে। 290টা সিঁড়ি আছে কিন্তু গুগলে দেখাচ্ছে 290, লোকে বলছে 315। টোটাল কনফিউশন। যাই হোক, পায়ে পায়ে প্রায় 300টা সিঁড়ি পেরিয়ে উঠে এসেছি ফাইনালি ওপরে। আর এখানে ওঠার মুখে জুতো খুলতে হলো, তবে কোনো তার জন্য চার্জেস লাগবে না। জাস্ট জুতো রাখার জায়গা আছে, তোমাদেরকে জুতো খুলে তারপর ভিতরে যেতে হবে। ঠিক ঝর্ণার জলের নিচে কিন্তু লুকিয়ে আছে 5টি শিবলিঙ্গ। এই 5টি শিবলিঙ্গর জন্যই কিন্তু এই জায়গাটিরও নাম হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। আর এই 5টি শিবলিঙ্গকে যদি তোমাদেরকে স্পর্শ করতে হয় তাহলে কিন্তু এই ঝর্ণার জলের ভিতরেতে ভিজতেই হবে, মানে পুরোটাই স্নান করে যাবে। যারা করার জন্য যাচ্ছে তারা কিন্তু কেউ শুকনো অবস্থায় ফিরছে না। আমাদের এখনো অনেকগুলো জায়গা দেখার বাকি, আর আলাদা করে সেকেন্ড কোনো এক্সট্রা জামা কাপড় নিয়ে আসিনি, নাহলে কিন্তু এটা একবার ট্রাই করার আমার খুব ইচ্ছা ছিল। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে এই ঝর্ণার জলের ভেতরে এই 5টি শিবলিঙ্গ রাখলো কে? নিশ্চয়ই বাহুবলী রেখেছে, আবার কে? তো বাহুবলী এই শিবলিঙ্গগুলো প্রতিষ্ঠা করেছিল কিনা এ বিষয়ে তো আমি কোনো কমেন্ট করতে চাইবো না। তবে লোককথা ওয়াইজ কিন্তু মা সীতা, রাম এবং লক্ষ্মণ যখন বনবাস চলাকালীন এই স্থানে এসেছিলেন
তখন মা সীতা নিজে এই 5টি শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করেন ভগবান মহাদেবের আরাধনা করার জন্য। যদিও এটা কিন্তু একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট আছে, এখানকার কিছু স্থানীয় লোকদের মতে কিন্তু এই শিবলিঙ্গগুলি এই উড়িষ্যারই কোনো এক রাজা যার নাম বনাসুর তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এবার কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না, যা পেয়েছি গুগল বাবার সান্নিধ্যে এসে তাই কিন্তু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমরা যদি আসল সত্যিটা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। আরও একটা মজার ব্যাপার কিন্তু হচ্ছে, আমার জীবনের প্রথম বেড়াতে যাওয়া শুরু হয়েছিল কিন্তু এই চাঁদিপুর আর পঞ্চলিঙ্গেশ্বর দিয়েই। আমি পঞ্চলিঙ্গেশ্বরে এর আগে যখন এসেছিলাম তখন আমার বয়স ছিল 4 বছর, মানে আজ থেকে প্রায় 28 বছর আগে এসেছিলাম। আর এই জায়গাটা দেখে মনে পড়ে গেল কিন্তু ঠিক এইখানে আমার একটা ছবি ছিল। এই জায়গাটা দেখে কিন্তু খুব নস্টালজিক লাগছে। যাই হোক, বহুদিন পরে চেনা জায়গায় আবার ফিরে এসে দারুণ লাগছে। আর পুরনো জিনিসকে, চেনা জিনিসকে নতুন করে চেনার আনন্দ কিন্তু আলাদাই। যারা একই জায়গায় বারে বারে ঘুরতে ভালোবাসে তারাই কিন্তু এই জিনিসটা বোঝে, বা যারা পুরনো সিনেমাকে নতুন করে দেখতে ভালোবাসে তারাও কিন্তু আমার সঙ্গে একমত হবে। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, ঘড়ির কাঁটায় প্রায় 5টা ছুঁই ছুঁই। চলো আর দেরি না করে নেমে যাই, আলোও কিন্তু কমে আসছে। আর আমাদের কিন্তু এখনো কয়েকটা স্পট দেখার বাকি, জানি না কি করে নিজেরাই দেখবো তোমাদেরকে দেখাবো। পঞ্চলিঙ্গেশ্বরে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন এগিয়ে চললাম আমাদের আজকের ট্যুরের পরবর্তী গন্তব্য নীলগিরি জগন্নাথ মন্দির দেখতে। ঘড়ির কাঁটায় কিন্তু ঠিক সন্ধে 6টা, আর আমরা এসে পৌঁছে গেছি নীলগিরি জগন্নাথ মন্দিরে। নীলগিরি পর্বতের ঠিক নিচেই কিন্তু রয়েছে এই মন্দিরটি। চলো জুতো খুলে ভিতরে যাই। বালাসোর থেকে 17 কিলোমিটার দূরে নীলগিরির স্বর্ণচূড়া পাহাড়ের ঠিক পাদদেশেই রয়েছে এই জগন্নাথ মন্দির। নীলগিরির রাজা কৃষ্ণচন্দ্র হরিচন্দন 1950 সাল নাগাদ প্রতিষ্ঠা করেন এই জগন্নাথ মন্দিরটি, যা বর্তমানে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে ভক্তবৃন্দের উদ্দেশ্যে। তবে সৌভাগ্যক্রমে সন্ধ্যার সময় এই মন্দিরে পৌঁছানোর জন্য আমরা কিন্তু প্রত্যক্ষ করতে পেরেছিলাম জগন্নাথ দেবের এক অসাধারণ সন্ধ্যারতি। ছটা নাগাদ কিন্তু এখানেতে আরতি হয়। তো তোমরা যদি এই টাইমে এই মন্দির দেখতে আসো তাহলে কিন্তু খুব সুন্দর আরতি দেখতে পাবে। তাছাড়াও কিন্তু এখানের ক্ষীরটা মিস করো না। আমরা সকালে ক্ষীরচোরা গোপীনাথ থেকে কিনে খেয়েছিলাম, ওখানকার থেকেও কিন্তু এখানে যে ক্ষীরটা বিক্রি করছে এরা, তার টেস্ট কিন্তু অনেক বেটার। 20 টাকায় ছোটো ভাঁড় পাওয়া যাচ্ছে, মিডিয়াম ভাঁড়টা 50 টাকা, আর লার্জটা 120 টাকা। আমি কিন্তু হাইলি রেকমেন্ড করবো তোমরা এই নীলগিরি জগন্নাথ মন্দির দেখতে এলে ক্ষীরটা খেয়ে দেখো। আর এই নীলগিরি জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে এখানকার রাজবাড়ি। চলো রাজবাড়িটা একবার দেখে আসি। 1750 খ্রিস্টাব্দে মহারাজ রামচন্দ্র হরিচন্দন নির্মাণ করেছিলেন এই নীলগিরি রাজবাড়ি, যা একদা নিজগড় প্রাসাদ নামেও পরিচিত ছিল। যদিও বর্তমানে অবহেলা ও সঠিকভাবে সংস্কারের অভাবে একান্তই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। নীলগিরি জগন্নাথ মন্দির ও নীলগিরি রাজপ্রাসাদ দেখে আমরা এখন ফিরে চললাম বালাসোরের পথে, কারণ বালাসোরেই রয়েছে আমাদের আজকের ট্যুরের অন্তিম ট্যুরিস্ট স্পট বালাসোর রাধাকৃষ্ণ মন্দির। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন বেজে গেছে সন্ধ্যা 7:30, আর আমরা চলে এসেছি আমাদের আজকের ট্যুরের লাস্ট স্টপ বালাসোরের এই রাধাকৃষ্ণ মন্দির দেখতে। সন্ধেবেলা হলেও কিন্তু মন্দিরটা আলোয় পুরো সেজে উঠেছে আর দারুণ দেখতে লাগছে। আচ্ছা, এই মন্দিরে প্রবেশের জন্য কিন্তু এন্ট্রি ফি আছে পার হেড 5 টাকা করে, আমাদের 4 জনের লাগলো 20 টাকা।
আর এই মন্দির কিন্তু প্রতিদিন সকাল 8টা থেকে শুরু করে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। আর এই মন্দিরের স্পেশাল আকর্ষণ কিন্তু হচ্ছে এই মন্দিরের সামনের এই বিশাল জলাধার। এখানে কিন্তু প্রতিদিন সকালের দিকে বোটিংও হয়, যদিও এখন আমরা যখন এসেছি বোটিং বন্ধ হয়ে গেছে। আর এই জলে কিন্তু রয়েছে প্রচুর কালারফুল মাছ। এখানে কিন্তু এরকম দোকানও আছে মন্দিরের ঠিক পাশেই। এখান থেকে কিন্তু আমরা এরকম মাছের খাবার কিনতে পারবে 10 টাকা দিয়ে। তো এই দানাগুলোই কিন্তু হচ্ছে এদের মেন খাবার, 10 টাকা করে প্যাকেট, 1 প্যাকেট করে দেবে। আর এইটা ফেলার সঙ্গে সঙ্গেই ম্যাজিকটা দেখাবো, দেখো। আয় মন্দিরের সামনের এই লেকটায় কিন্তু বোটিং এরও ব্যবস্থা আছে। এরকম প্যারেল বোট চালিয়ে কিন্তু তোমরা এই মাছের সাম্রাজ্যে ঘুরে বেড়াতে পারবে, যদিও তার জন্য তোমাদেরকে একটু আগে আসতে হবে। আমরা অ্যাকচুয়ালি যখন এসেছি এগুলো সবই বন্ধ হয়ে গেছে, বোটিংও বন্ধ হয়ে গেছে, মন্দিরেও চারদিকে আলো জ্বলে গেছে। তবুও সন্ধ্যেবেলাতে এসেও কিন্তু দারুণ লাগছে। এই জায়গাটা কিন্তু মিস করো না। এই মন্দিরটা চাঁদিপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। আমি কিন্তু হাইলি রেকমেন্ড করব এখানটা একবার আসার জন্য, আর এখানে এই মাছেদের পাগলামি দেখার জন্য। সারা দিন প্রাণ ভরে ঘুরে বেরিয়ে ও চুটিয়ে মজা করে আমরা এখন ফিরে পড়েছি চাঁদিপুরে। পূর্ণিমার আলোয় মায়াবী চাঁদিপুর সমুদ্র সৈকত তো তোমাদের দেখাবই, তবে তার আগে চলো আলাপ করিয়ে দিই আমাদের আজকের ট্যুর অর্গানাইজার মিতা ট্রাভেলসের কর্ণধারের সঙ্গে। মিতা ট্রাভেলসের সঙ্গেই কিন্তু আমরা ঘুরে দেখলাম চাঁদিপুরের সমস্ত স্পটগুলো। তো এখন আমরা জেনে নেবো দাদার থেকে, দাদা তোমাদের কি কি প্যাকেজ আছে, তোমরা কিভাবে ঘোরাও যারা চাঁদিপুর ঘুরতে আসে, বা তোমরা চাঁদিপুর ছাড়াও আর কোথায় কোথায় নিয়ে যাও, ধরো শিমলিপাল, পঞ্চলিঙ্গেশ্বর, আর কিরকম কি প্যাকেজ আছে, কত খরচা পড়ে একটু বলে দাও। শিমলিপাল ঘুরতে গেলে আমার সাথে যোগাযোগ করুন, ওখানে থাকা বি আমার কন্ট্যাক্ট আছে, নাইট স্টে যদি কেউ করে আমার মানে যোগাযোগ বি আছে। আচ্ছা, আর কিরকম খরচা কিরকম পড়ে শিমলিপাল খরচা? ঘুরতে আপনার একদিনে? শিমলিপাল আছে, আমার গাড়ি যে আছে 8 সিটার গাড়ি, আচ্ছা, মিনিমাম 7500 রুপিস। আর ছোট গাড়ি? ছোট গাড়ি ওখানে শিমলিপাল আচ্ছা, শিমলিপালে ছোট গাড়ি এলাও হয় না, তো শিমলিপালে যেতে গেলে বড় গাড়িতে যেতে বড় হবে। গাড়িতে যেতে হবে। 7500 টাকা মতো খরচা পড়বে একদিন। একদিন। আর চাঁদিপুরের যে লোকাল সাইট সিন গুলো চাঁদিপুরে আছে, আমরা যেটা আছে, চাঁদিপুর যেটা আছে দেখার জিনিস আছে, অনেক কিছু দেখার আছে। সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। 240 কিলোমিটার। কত খরচা পড়বে এটাতে? এটা ছোট গাড়ি আছে আপনারা 3500, আচ্ছা, আর বড় গাড়ি আছে 4000 টাকা। বড় গাড়ি 4000 টাকা, ছোট গাড়ি 3500। দাদা মোটামুটি বলে দিল। আশা করি তোমাদের এবারে ট্যুর প্ল্যান করতে অতটা প্রবলেম হবে না। দাদাকে ফোন করে দেবে, দাদার ফোন নাম্বারটাও জেনে নেবো যে কোন নাম্বারে ফোন করে দাদাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। তো আমার ফোন নাম্বারটা বলে দিন। আমার নাম্বার হলো 7605957781। আচ্ছা, আর একটা নাম্বার আছে 7504186005। এটা হলো হোয়াটসঅ্যাপ নম্বর। সেদিন রাতে আমরা ঘুরে দেখেছিলাম চাঁদিপুর সমুদ্র সৈকত সংলগ্ন আলো ঝলমলে বিশাল সি বিচ মার্কেট, যা কোনো অংশেই দীঘাপুরের তুলনায় কম কিন্তু নয়। কম বলতে শুধু পর্যটক সংখ্যায়। তাছাড়াও টেস্ট করেছিলাম চাঁদিপুরের ফুচকা ও পাপড়ি চাট। কেমন খেতে? ভালো? বেশি ভালো, শ্রীরামপুরে বেশি ভালো। শ্রীরামপুরে বেশি ভালো চাঁদিপুরের তুলনায়। আর আজকের ভিডিওটি সমাপ্ত করলাম পূর্ণিমার আলোয় ঝলমলে চাঁদিপুর সমুদ্র সৈকতের মায়াবী রূপ দেখতে দেখতে। তবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বেড়ানোর গল্প নিয়ে। আমি পৃথ্বীশ, আমি তিয়াশা, আর তোমরা দেখছো পৃথ্বী আশা ব্লগস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না। ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন, তাতে যখনই আমরা নতুন কোনো একটা ভিডিও আপলোড করি না কেন তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট নোটিফিকেশন। তাহলে সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা।